সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। লেকচার 83 জুলজি অধ্যায় 10। আমরা করব কি, লেকচার 83-তে আমরা এখানে পড়ব অ্যান্টিবডি। আর নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করব। আর এরপরে আমরা কি করব, আমাদের যেটা শর্ট সিলেবাস আছে, খেয়াল করো, শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের জুলজি চ্যাপ্টার 9, 12 আর হচ্ছে বোটানি 12 আমাদের এগুলা শুরু করার কথা ছিল। তবে এই দুইটা চ্যাপ্টার এমন চ্যাপ্টার যেগুলো তুমি চাইলে কি করতে পারবা, বাদ দিতে পারতা, তারপরেও তোমার অন্য অধ্যায়গুলো থেকে কমন চলে আসতো। তো ওরা যেভাবে বাদ দিছে, যে 10টা অধ্যায় দিছে না, কী কী দিছে, বোটানিতে কী কী দিছে, বোটানিতে দিছে হচ্ছে 2, তারপর হচ্ছে 7, 8, 9, 10। জুলজিতে কী কী দিছে, 1, 2, 3, 4, 11। এই তো, ভুল হলে একটু ঠিক করে দিও কমেন্টে। এই তো, তো এখানে মোট 10টা অধ্যায় দিছে, এমনি 24টা অধ্যায়। তো 24 থেকে হয়ে গেছে কয়টা, 10টা। আমি এমনিতে কয়টা করে দিতাম যদি এটা না দিত, আমি দুইটা 4টা কমিয়ে আমি 20টা করে দিতাম। সাধারণত 18 থেকে 20টা করে দিতাম আমি যদি সাজেশন দিতাম। প্রতি বছরই করে দেই শেষ মুহূর্তে গিয়ে। তো ওরা করে দিচ্ছে, ওরা একটু বেশি কমে ফেলছে। যেমন এখানে যদি 8 থাকতো, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যদি 6 থাকতো, 7 থাকতো, হ্যাঁ, এই 3টা দেওয়া যেত। তারপরে এখানে অবশ্যই অধ্যায় 1, তারপর হচ্ছে অধ্যায় 3, অন্তত এই 2টা বাড়ানো যেত। ওকে, তো যেহেতু ওরা বাড়ায় নাই, আমাদের কিছু করার নেই। এখন আমার প্ল্যান হচ্ছে, আমি এই 3টা পাশাপাশি আমাদের আরও পড়ানোর কথা ছিল। জুলজির মধ্যে পড়ানোর কথা ছিল 5, বোটানির মধ্যে তো আর নাই, জুলজির মধ্যে 5 পড়ানোর কথা ছিল। তো এই 5, তারপরে হচ্ছে এই 12 এগুলা অ্যাডমিশন স্টাইলে আমি হালকা পড়িয়ে দিব, ঠিক আছে? তো তোমাদের কি কি চাহিদা সেটা একটু আমাকে জানাবা। এগুলো আমি অ্যাডমিশন স্টাইলে পড়িয়ে দিব। এই যে অধ্যায় 9, 12, 5 এগুলো আমি পড়িয়ে দিব। তবে আগে আমরা অধ্যায় 10 শেষ করি, তারপরে এখানে জুলজির মধ্যে আমরা 11 নম্বরের মধ্যে বিবর্তন যেটা আছে সেটা পড়ব। আর উল্টা দিক থেকে আমরা 4 পড়ব, ঠিক আছে? এখানে তো এটা শেষ, এটা ফার্স্ট ইয়ারে পড়ছো, তারপর এগুলো ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, হ্যাঁ। এই 3 নম্বর অধ্যায়টা B4 ব্যাচে, মানে ফার্স্ট ইয়ারের B4 ব্যাচের যদি কেউ থেকে থাকো, এদিকে পড়ানো হয় নাই। এখন B4 ব্যাচে আমার স্টুডেন্ট ছিল, ভর্তি ছিল 150 থেকে 160 জন, যেখানে ক্লাস করতো 100 থেকে 120 জন নিয়মিত ক্লাস করতো, ঠিক আছে? সবাই থাকে না, যতজন ভর্তি থাকে ততজন সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকে না এই ব্যাচে। তো 100 থেকে 120 জন সবসময় ক্লাস করতো। এখন এই B4 ব্যাচের এখন সর্বোচ্চ এখানে 40 জন ভর্তি আছে সেকেন্ড ইয়ারে। তা আমি যদি অনলাইনে ওদেরকে এটা পড়াই,
তাহলে এখানে বাকি অ্যাক্টিভ 80 জন এসে অফলাইন যখন শুরু হবে তখন আমাকে কিলাবে। এই জন্য এই জুলজি অধ্যায় 3টা আমি অফলাইনেই পড়িয়ে দিব। অফলাইন বলতে আমাদের মার্চ না হলে এপ্রিলে তো শুরু হবে, ফেব্রুয়ারিতে হচ্ছে না, মার্চে হবে, মার্চে না হলে এপ্রিলে তো শুরু হবে, যখন হবে আমার লাগবে 1 সপ্তাহ, আমার 1 সপ্তাহ লাগবে। ঠিক আছে? সো এটা নিয়ে যারা কোয়েশ্চেন করো যে অধ্যায় 3 আমাদের পড়ানো হয়নি, অধ্যায় 3 আমাদের পড়ানো হয় না, ও আচ্ছা হ্যাঁ, এদিকে B5 পড়ানো হয় নাই, মানে শৈবাল ও ছত্রাক পড়ানো হয় না এরকম মনে হয় একটা ব্যাচ আছে। তো শৈবাল ও ছত্রাক আমার মনে হয় না আর এখন ধরার দরকার আছে, যেহেতু শর্ট কোর্সের মধ্যে এটা দেয় নাই, এই মুহূর্তে আমরা সেটা নিয়ে টেনশন না করি। আর এবার তোমাদের জন্য সেকেন্ড ইয়ার ব্যাচ যারা আসো, তোমাদের জন্য আমার এই কোর্সের আন্ডারে এক্সট্রা কোন জিনিসটা থাকবে সেটা হচ্ছে এদের উপর এক্সাম ব্যাচ প্লাস সলভ ক্লাস। ঠিক আছে, তোমরা সেটা করে নিবা। আর এইটার উপর সম্পূর্ণ আলাদা একটা কোর্স থাকবে, সেটা তোমাদের চিন্তা করতে হবে না, সেটা আমার এমনিতেই প্রতিষ্ঠানেরই শর্ট কোর্স, শর্ট সিলেবাসের উপর একটা কোর্স থাকবে, সেটা নতুন স্টুডেন্ট অনেকে আসবে, পুরানরা পড়তে চাইলে পড়তে পারবে, সেটা সমস্যা না, সেটা নিয়ে তোমরা চিন্তা করবে না। ফার্স্ট ইয়ার রিভিশন ব্যাচে যারা ভর্তি আসো তাদের নিয়ে আমি একটা আলাদা লাইভ করব, আলাদা লাইভ প্লাস শর্ট কোর্স 1, শর্ট কোর্স 2, এগুলোতে যারা অ্যাডমিটেড ওদের নিয়ে আমি আলাদা একটা লাইভ করব। কারণ এখানে কাহিনী আছে, শর্ট কোর্স 1-এর মধ্যে বোটানি অধ্যায় 3 পড়ানোর কথা, সেখানে কিছু 2022 ব্যাচের স্টুডেন্ট আছে, কিছু হচ্ছে 2021 ব্যাচের স্টুডেন্ট আছে যারা ভর্তি হয়েছে। তো আমি শর্ট কোর্স 1-এর মধ্যে বোটানি অধ্যায় 3 পড়াবো, রুই মাছ পড়াবো। রুই মাছ কিন্তু সিলেবাসের মধ্যে দিছে, কিন্তু বোটানি অধ্যায় 3 তো নাই। তাহলে করণীয় কি? যদি তোমরা কন্টিনিউ করতে চাও এবং সেখানে শিফট হতে চাও এই শর্ট সিলেবাসের রিভিশন ব্যাচে, তাহলে সেটা অবশ্যই ওয়েলকাম। যারা ফার্স্ট ইয়ার রিভিশন ব্যাচে আসছো ওরাও যদি এই শর্ট সিলেবাসের রিভিশন ব্যাচে শিফট হতে চাও সেটাও ওয়েলকাম। তো সেটার ক্ষেত্রে করণীয় কি সেগুলো নিয়ে আমি একটা লাইভ করব, সেটা হয়তো আগামীকাল লাইভ করব, সেটা তোমরা তখন জানবা বিস্তারিত। আমি কয়েকটা কোয়েশ্চেন আছে কিনা দেখি। শর্ট কোর্স অনলাইনেও থাকবে, অফলাইনেও থাকবে। বাকিগুলো ডিটেলসে পড়লে এখানে অ্যাটেন্ডেন্স থাকবে না। অ্যাটেন্ডেন্স থাকবে না বলতে, যেমন আমি কিন্তু ধরে নিয়েছিলাম আজকে একেবারেই অ্যাটেন্ডেন্স থাকবে না, কিন্তু তারপরে দেখি 240+ অলরেডি চলে আসছে। কারণ সবাই তোমার মতো চিন্তা করবে না, আমরা জুলজি 9 অধ্যায়টা পড়তে চাই, আবেগ দিয়ে হবে না। স্যার আমরা যারা ফার্স্ট ইয়ারে লাস্টে অ্যাডমিশন নিছি স্যার, ফুল পেমেন্টও করছি, যারা ফার্স্টের চ্যাপ্টারগুলো পাই নাই তাদের কি হবে? এই রাশেদ খন্দকার তোমাদের কথাই বলতেছি, তোমরা যখন অফলাইন শুরু হবে আমার সাথে যোগাযোগ করবা যে স্যার আমরা এই অধ্যায়টা পাই নাই, তখন সেগুলো অফলাইনে, যেহেতু তোমরা সব অফলাইনে ছিল, আমি আবারও বলতেছি অফলাইনে স্টুডেন্ট ছিল অনেক বেশি, অনলাইনে সবাই আসতে পারতেছে না। অফলাইন শুরু হওয়ার সাথে সাথে ওরা ঝাঁক বেঁধে আসবে, মানে এই অফলাইন শুরু হয়েছে, আমরা অফলাইনের অপেক্ষায় ছিলাম, ওরা ঝাঁক বেঁধে এসে তখন আবার ডিমান্ড করবে, তখন আমার ডাবল ক্লাস নিতে হবে, তখন যার যেটা চাহিদা সেটা সেখানেই পূরণ হবে। অফলাইনে তোমার মিস গেছে যেহেতু অফলাইনে দিব। হ্যাঁ, এক্সামে প্রাইস থাকবে। মেডিকেল এক্সামে শর্ট সিলেবাস মেনটেন করবে আমার মনে হয় না। তো তোমাদের ধরে নিতে হবে মেডিকেল এক্সামে ফুল সিলেবাস থাকবে, সেটা ধরে নিয়ে তুমি সব অধ্যায়ই প্রিপারেশন নিবা, এই জন্য আমি বলতেছি এগুলো আমি অ্যাডমিশন স্টাইলে পড়িয়ে দিব, এই যে অ্যাডমিশন স্টাইলে পড়িয়ে দিব, কিন্তু এক্সামের আগে আগে শুধু এগুলো পড়বা। এক্সামের আগে 3-4 দিন করে করে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি, প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি সিলেক্ট করো না টাইম, সেই সময়টাতে তুমি এইগুলো ভালো করে পড়বা, বুঝে গেছে? তবে এগুলো পড়লে একেবারে ইন ডিটেলস পড়তে হবে। এখানে 10টা অধ্যায় দিছে, তো এখানে 10টা অধ্যায়ের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যেমন জেনেটিক্স আমরা কিছু বাদ দিই নাই, বিবর্তন আমরা পরে বলছি। তারপরে হচ্ছে যেমন উদ্ভিদের প্রজননের মধ্যে কিছুই বাদ দিই নাই। 9-এর মধ্যে বাদ দিছি, 9-এর মধ্যে কী বাদ দিছি? 9-এর মধ্যে আমরা ওই যে লুন্ডিগার্ডের মতবাদ আছে না, এরকম এক দুইটা জিনিস বাদ দিছি, সেই 1-2টা জিনিস আমি পড়িয়ে দিব। 8-এ তেমন কিছু বাদ দিই নাই, 7-এও বাদ দিই নাই। 2 তো কোষ বিভাজন, এটা তো ডিটেলস আছে। 2-এর মধ্যে আমরা
একটা রিভিউ ক্লাস নিয়ে দিব। হ্যাঁ, জুলজি 4th চ্যাপ্টার আমি পড়িয়ে দিব। ফার্স্ট ইয়ার রিভিশন বেচে সব ফার্স্ট ইয়ারের সব থাকে। আচ্ছা, আমি আর কথা না বাড়াই, আমি পড়াই যাই। আজকে আমরা কি পড়বো? আমরা অ্যান্টিবডি পড়বো। আমরা গত ক্লাসে যেটা করছি, গত ক্লাসের ক্লাস কিন্তু আপলোড করা হয়েছে। গত ক্লাসের লাস্টের দিকে মনে হয় সাউন্ড নিয়ে কোনো সমস্যা ছিল। সাউন্ড নিয়ে কী সমস্যা ছিল? আমি গত ক্লাসে পড়াইছে হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। সেখানে কোষগুলা লাস্টের দিকে কোষগুলো ছিল। কোষ হচ্ছে লিম্ফোসাইট ছিল, ফ্যাগোসাইটস ছিল, গ্র্যানুলোসাইট ছিল, অনুচক্রিকা ছিল, ড্যান্ড্রাইটিক কোষ ছিল। আমি হোয়াইট বোর্ডে দেখতেছি, ওখানে এখনও এটা আছে। তো এখানে লিম্ফোসাইটের মধ্যে আমরা লিম্ফোসাইট আসতেছি। তো ফ্যাগোসাইটস আমরা পড়ে ফেলছি, মনোসাইট এবং নিউট্রোফিল। তারপরে গ্রানুলোসাইট হচ্ছে কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। ওকে, তারপরে অনুচক্রিকা আর হচ্ছে ড্যান্ড্রাইটিক কোষ। আমি যদি উল্টা দিক থেকে চিন্তা করি, ড্যান্ড্রাইটিক কোষ হচ্ছে এমন একটা কোষ যেটা জীবাণুকে ধরে ম্যাক্রোফেজের সামনে উপস্থাপন করে। ওকে, জীবাণুকে ধরে মানে বন্দি করবে আর কি, বন্দি করে ম্যাক্রোফেজের সামনে নিয়ে যায়। ম্যাক্রোফেজ তাকে শাস্তি দেবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, অথবা অ্যান্টিবডি তাকে শাস্তি দিবে। তারপর অনুচক্রিকা কী করে? রক্ততঞ্চন করে। রক্ততঞ্চনের মাধ্যমে যে জায়গায় কাটা হয়েছে সেই জায়গাটা কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। ফলে এই জায়গা দিয়ে আর জীবাণু ঢুকতে পারে না, তাহলে সেটা এক ধরনের ইমিউনিটি। তারপর গ্র্যানুলোসাইটের মধ্যে মানে দানাদার যারা আছে, দানাদার মানে হচ্ছে পূর্ণ মানে ফিল মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। ঠিক আছে, এই তিনজন করে কি? হিস্টামিন ক্ষরণ করে, যেটা প্রদাহ সারা ত্বরান্বিত করে, মানে প্রদাহটাকে দ্রুত হতে সাহায্য করে। প্রদাহ যত দ্রুত হবে সেখানে ম্যাক্রোফেজ তত দ্রুত যাবে। তারপর হচ্ছে ফ্যাগোসাইটস, মনোসাইট, নিউট্রোফিল, এগুলো আমরা পড়ছি। এখন আসলে লিম্ফোসাইট 3 ধরনের। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আরেকটা টি লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে কিলার সেল, ন্যাচারাল কিলার সেল। এর মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল সম্পর্কে আমরা পড়ছি। বি এবং টি লিম্ফোসাইট সম্পর্কে একটু বলি। বি লিম্ফোসাইট যেটা আছে, এটা সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে প্লাজমা কোষ, আর প্লাজমা বি কোষ, আরটা হচ্ছে মেমোরি বি কোষ, আরটা হচ্ছে রেগুলেটরি বি কোষ। বি কোষটা অ্যাড করতে হবে। প্লাজমা বি কোষ হচ্ছে নর্মাল বি লিম্ফোসাইট থেকে যথেষ্ট বড়, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। আমরা যে আজকে পূর্ব অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি তৈরি হয়। আর মেমোরি বিকোষ কী করে সেটা তো জানো, স্মৃতিতে ধরে রাখে অ্যান্টিবডিটাকে। আর হচ্ছে রেগুলেটরি বিকোষ হচ্ছে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। আর টিকোষে যেটা আছে, টি লিম্ফোসাইট, সেটা হচ্ছে 3 ধরনের। একটা ছিল CD8+, তোমরা নিশ্চয়ই লেখা দেখছো, CD4+, আর একটা হচ্ছে রেগুলেটরি টি সেল। CD8+টা সরাসরি কোষকে মারতে পারে, এই জন্য আমরা সেটাকে বলি সাইটোটক্সিক টি সেল। CD4+টা হচ্ছে সরাসরি মারে না, সে অন্যকে দিয়ে মারায় এবং সেটা কন্ট্রোল করে এবং মারবে কিনা সেটা ডিসাইড করে। এটাকে বলা হয় হেল্পার টি সেল। এই হেল্পার টি সেলের হেল্প অন্যান্য সকল ইমিউন সেলগুলো নেয়। ওই হেল্পার টি সেল যদি জীবাণুর আশেপাশে গিয়ে জীবাণুর আশেপাশে উপস্থিত হওয়া অন্যান্য ফ্যাগোসাইটিক রক্তকণিকাকে যখন সে পরামর্শ দিবে যে ওকে মারা উচিত তোমার, তখন সে মারবে। আর যদি বলে না ওকে মারিও না, তখন ও মারবে না, ধরবেও না। তো হেল্পার টি সেল ইমিউন সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তারপর হচ্ছে তোমার রেগুলেটরি টি সেল। রেগুলেটরি টি সেল হচ্ছে ওই CD4+, CD8+, এদের কাজগুলো নিয়ন্ত্রণ করে আর কি। সে মূলত এমন কাজ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখে ইমিউন সেলগুলোর মধ্যে, জীবাণুর মধ্যে না, ইমিউন সেলগুলোর মধ্যে। ইমিউন সেলগুলো ওই যে সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ে লড়াই হয় না অনেক সময়, তখন ভাই ভাইকে মারে না, তো ঘরের মধ্যে ভেজাল লাগতেছে না, বাইরের কেউ আসতে হচ্ছে না, ঘরের মধ্যে ভেজাল লাগতেছে। ঠিক একইভাবে এই রেগুলেটরি টি সেল সেটা নিশ্চিত করে যাতে ঘরের মধ্যে কোনো শত্রু না জন্মায়, অর্থাৎ ঘরের কোনো একটা সেল, উপকারী সেল, পরিচিত সেলের বিরুদ্ধে যাতে কোনো অ্যান্টিবডি তৈরি না হয় এবং ওই অ্যান্টিবডি যাতে পরিচিত সেলকে মারতে না পারে। যদি মারে, পরিচিত সেলকে যখন অ্যান্টিজেন হিসেবে বা জীবাণু হিসেবে ধরে নিবে ইমিউন সিস্টেম, যেখানে কোনো জীবাণুই ঢুকে নাই, তখন ওই জীবাণুর বিরুদ্ধে বডি অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডি কিন্তু বডির নিজস্ব সেলের বিরুদ্ধে। তখন যে রোগটা হয় সেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজকে সে কী করে? প্রিভেন্ট করে রেগুলেটরি টি সেল। তো কিলার সেল, ন্যাচারাল কিলার সেল যেটা আছে, সেই কিলার সেলে কিন্তু CD4+ জিনিসটা থাকে। আগে লেকচার সব পাবা, আমি অলরেডি একটা লিঙ্ক দিছি গ্রুপের মধ্যে, লিঙ্কটা সবাই পাইছো?
একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটার মধ্যে এখন পর্যন্ত যা যা লেকচার হয়েছে সেগুলো সবগুলো সাজানো আছে। কেউ লিঙ্কটা আবার শেয়ার করে দিও। কি নেট সমস্যা করতেছে? দুই একজন বললো যে সবগুলা অন্য সব চ্যাপ্টারগুলোর ডিটেলস পড়াই দিতে। আমি পড়াই দিব, যদি সময় থাকে আমি অবশ্যই পড়াই দিব। সময় থাকবে না কেন? সময় থাকবে, আমি পড়াই দিব। তবে তোমাদের অ্যাটেন্ড থাকতে হবে, সেটা আমাকে কথা দিতে হবে। মিনিমাম 200 জন স্টুডেন্ট যদি অ্যাটেন্ড না থাকে আমি পড়াবো না। কারণ ঘুরে ফিরে দুই একজন বলতেছো ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে দেখবা শেষ মুহূর্তে গিয়ে ওরা আলসেমির কারণে ক্লাসগুলো করবে না। এমনি রেগুলার ক্লাসে আসে না, তখন অতিরিক্ত ক্লাসে কেমনে আসবে? আচ্ছা, আমরা পড়ি অ্যান্টিবডি। অ্যান্টিবডি এটার অপর নাম হচ্ছে ইমিউনো গ্লোবিউলিন, সংক্ষেপে IG বলা হয়। ওকে, এইটা এই ইমিউনোগ্লোবিউলিন এটা এক ধরনের প্রোটিন। এক ধরনের কি প্রোটিন। সাধারণত এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আমার সাথে সাথে লিখো, লিখলে পড়া হয়ে যাবে। এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। এটা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। এবং এটা রক্তরসে থাকে। এটা অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয়। এটা প্রথম শব্দটা প্রথম ইউজ করেন বিজ্ঞানী এরলিচ 1897 সালে। আমাদের রক্তরসে এই অ্যান্টিবডির সংখ্যা 100 মিলিয়ন। সবসময় তো ওরা রেডি থাকে না, তবে 100 মিলিয়ন তৈরি হতে পারে। বাংলায় হচ্ছে 10 কোটি। এবং এটা তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট থেকে। ওকে, আর এই যে অ্যান্টিবডির কাহিনীটা খেয়াল করো, এই অ্যান্টিবডিটা ওয়াই আকৃতির। গেল, এটা আশা করি লেখা হয়েছে। অ্যান্টিবডি দেখতে কীরকম? দেখতে কীরকম খেয়াল করো, ওয়াই আকৃতির বলা হয়েছে না? এই ওয়াই আকৃতির অ্যান্টিবডিটা আমি আঁকতেছি।
এটা হচ্ছে ওয়াই আকৃতির অ্যান্টিজেন। যেহেতু অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, খেয়াল করো, যেহেতু অ্যান্টিজেন প্রোটিন দিয়ে তৈরি, আমরা জানি প্রোটিনের মনোমার বা একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমরা বলবো যে এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবং এখানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের যে শিকলগুলো থাকে সেরকম শিকল এখানে মোট 4টা শিকল থাকে। 4টার মধ্যে 4টাগুলো কী কী খেয়াল করো, এখানে 2টা দেখতেছ লাল, আর 2টা হচ্ছে এগুলা এখানে মোট 4টা শিকল। এই 4টা শিকলের মধ্যে এগুলো হচ্ছে ভারী শিকল, ভারী শিকল। এগুলো হচ্ছে পলিপেপটাইড। এগুলো কি? পলিপেপটাইড। এরকম কয়টা আছে? 2টা পলিপেপটাইড চেইন। আর এগুলো হচ্ছে হালকা শিকল, হালকা শিকল, লাইট চেইন। কয়টা? 2টা পলিপেপটাইড। যেহেতু এগুলো পলিপেপটাইড, তো এগুলা হালকা, এগুলো হচ্ছে কি ভারী। এই হালকাগুলোতে থাকে হচ্ছে 220টা অ্যামাইনো অ্যাসিড, 220টা অ্যামাইনো অ্যাসিড। আর এখানে থাকে হচ্ছে 440টা অ্যামাইনো অ্যাসিড। কয়টা? 440টা। খেয়াল করো, প্রচুর এমসিকিউর তথ্যও আছে এখানে। 440টা অ্যামাইনো অ্যাসিড। এটার ওজন, হালকা শিকলের আণবিক ওজন হচ্ছে 23 কিলো ডাল্টন। আর এটার আণবিক ওজন হচ্ছে বা মলিকুলার ওয়েট হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন খেয়াল করো, এখানে ওয়াইয়ের যে গোড়াটা আছে, এই গোড়াটার মধ্যে কোনো হালকা শিকল নাই, এখানে শুধুমাত্র ভারী শিকল। আর ওয়াইয়ের যে 2টা মাথা আছে, এই যে মাথাটা, যেটা ভি এর মতো যে মাথাটা গেছে, সেখানে কিন্তু ভারী শিকলও আছে, হালকা শিকলও আছে। এবং খেয়াল করো, এই অ্যান্টিবডিটা তৈরি হয় শুধুমাত্র অ্যান্টিজেনের বিরুদ্ধে। তাহলে এখানে যদি একটা অ্যান্টিবডি থাকে, খেয়াল করো, এখানে যদি কোনো অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন থাকে, মনে করো এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা মনে করো একটা অ্যান্টিজেন। তো এটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হলো। তাহলে এটার অ্যান্টিজেনের সাথে কোন অংশটা যুক্ত হচ্ছে? যে অংশটা ওই ওয়াইয়ের মাথার দিকে আছে, ওয়াইয়ের 2 ভাগে বিভক্ত মাথা যেদিকে, সেদিকে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, গোড়ার দিকে যুক্ত হয় না। তো যেদিকে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, অ্যান্টিজেন তো বিভিন্ন ধরনের, অ্যান্টিজেন যেহেতু বিভিন্ন ধরনের, এই জন্য এইখানে এই যে অংশটা আছে, যে অংশটা দিয়ে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, সেই অংশটার মধ্যে একটা অংশ আছে যেটা বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে তৈরি। তো বিভিন্ন ধরনের অ্যান্টিজেন, বিভিন্ন আকৃতির অ্যান্টিজেন যখন আসে, তখন একে ওই তালাচাবি মতবাদ দেখছো না, তালাচাবি মতবাদের মতো, অ্যানজামের তালাচাবি মতবাদের মতো কাজ করে এটা তখন চেঞ্জ হয় বিভিন্ন শেপের অ্যান্টিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য। এই জন্য এটাকে আমরা বলি পরিবর্তনশীল অংশ। কি অংশ? পরিবর্তনশীল অংশ। খেয়াল করো, পরিবর্তনশীল অংশটা আমি দিচ্ছি।
দেখছো পরিবর্তনশীল অংশ। বলো তো একটা অ্যান্টিবডি একই সাথে কয়টা অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারে? এই যে জিনিসটা দিয়ে সে যুক্ত হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় প্যারাটোপ। এবং এই জিনিসটা হচ্ছে পরিবর্তনশীল অংশ। তাহলে পরিবর্তনশীল অংশ তৈরিতে কে কে অংশ নেয়? ভারী শিকল অংশ নেয়, হালকা শিকল অংশ নেয়। আবার এই অংশটা স্থায়ী অঞ্চল। এই অংশটা কি? স্থায়ী অঞ্চল। তাহলে দুই ধরনের অংশ আছে, এটা হচ্ছে পরিবর্তনশীল বা ভেরিয়েবল, আর এটা হচ্ছে স্থায়ী বা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন খেয়াল করো এই জায়গায় একটু বোঝার জিনিস আছে। স্থায়ী অঞ্চল যেটা আছে, সেই স্থায়ী অঞ্চলের মধ্যে একটা অংশ আছে যেটা হচ্ছে পরিবর্তনশীল অংশের সাথে যুক্ত, যেটাতে ভারী অংশও আছে, ভারী শিকলও আছে, হালকা শিকলও আছে, কিন্তু আর এদিকে নিচের দিকে কোনো হালকা শিকল নাই। তো স্থায়ী অঞ্চলের যে অংশটা, খেয়াল করো, স্থায়ী অঞ্চলের যে অংশটা, স্থায়ী অঞ্চলের মধ্যে এখানে খেয়াল করো ভারী শিকলও আছে, হালকা শিকলও আছে, আর এখানে শুধুমাত্র ভারী শিকল। স্থায়ী অঞ্চলের ভারী শিকলের যে অংশটা পরিবর্তনশীলের ওখানে থাকে, সেই অংশটাকে বলা হয় এটা যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তনশীল মানে হচ্ছে ভেরিয়েবল, এটা ভারী শিকল নাকি হালকা শিকল, লাইট নাকি এইচ মানে হেভি, এটা হচ্ছে হেভি, তাহলে এটা হচ্ছে ভিএইচ। আর এটা হচ্ছে ভেরিয়েবল, তবে এটা হচ্ছে লাইট। ঠিক আছে, আর এখানে যেটা আছে, এখানে যেটা আছে এখন বুঝছো নিশ্চয়ই। আর এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, এইচ মানে হেভি মানে ভারী, আর এটা হচ্ছে ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, এল মানে লাইট, লাইট মানে হালকা, এই যে হালকা। তো এখন খেয়াল করো এই হালকার একটা অংশ হচ্ছে কি স্থায়ী অঞ্চলে পড়ছে, তাই না? তো স্থায়ী অঞ্চলে যদি পড়ে, স্থায়ী মানে হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে হালকা সিএইচ। আর ওইদিকে ভারী যে শিকলটা আছে সিএল, ভারী যে শিকলটা আছে সেটার মানে এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, এটা পুরোটা হচ্ছে স্থায়ী, হলুদ বাদ দিয়ে এটা পুরোটা স্থায়ী, কিন্তু এটা পুরোটা আবার কি হেভি। তো যদি এরকম হয় তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে কনস্ট্যান্ট হেভি 1, এই অংশটাকে বলবো কনস্ট্যান্ট হেভি 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট হেভি 3। অর্থাৎ স্থায়ী অঞ্চলের ভারী শিকলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে CH1, একটা হচ্ছে CH2, একটা হচ্ছে CH3। কিন্তু ভারী অঞ্চল যেটা পরিবর্তনশীল অঞ্চলে আছে সেটা শুধুমাত্র একটা অংশ, সেটাকে আমরা বলবো VH। তাহলে আলটিমেটলি স্থায়ী মানে ভারী শিকলকে আমরা চারটা স্থানে ভাগ করতে পারি, একটা হচ্ছে VH, একটা হচ্ছে CH1, CH2, CH3। এই চারটা অংশের মধ্যে VH হচ্ছে পরিবর্তনশীল, আর CH1 থেকে শুরু করে CH3 পর্যন্ত এটা হচ্ছে কি অপরিবর্তনশীল বা স্থায়ী অঞ্চল। তাও খেয়াল করে দেখো হালকা শিকলকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, আরটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা স্থায়ী অঞ্চল। সেম কাহিনী এটার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন দেখো এইগুলো সবগুলোকে যুক্ত করে রাখছে কিছু ডাইসালফাইড বন্ড, আমি এখানে দিচ্ছি, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা, এগুলো হচ্ছে ডাইসালফাইড বন্ড। এই যে
তোমরা আমাকে জানাবা যে এখানে ডাইসালফাইড বন্ড কয়টা দেখতেছো, কয়টা ডাইসালফাইড বন্ড দেখতেছো। তাহলে আমি শুরু থেকে আরেকবার রিপিট করতেছি, তোমরা ডাইসালফাইড বন্ড কয়টা সেটা আমাকে জানিয়ে দাও। তিন, ভেরি গুড। দেখো 204 হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স 204 হয়ে গেছে, মানে সিরিয়াসনেস নাই, কারণ এটা শর্ট সিলেবাসে নাই। সাইকোলজি বুঝি তো আমরা, স্টুডেন্টের সাইকোলজি আমরা বুঝি। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, এটা একবার রিপিট করি। অ্যান্টিবডি, যার অপর নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিজেনের অপর নাম হচ্ছে ইমিউনোজেন। অ্যান্টিবডি হচ্ছে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এক ধরনের প্রোটিন, এটা গ্লাইকোপ্রোটিন, এটা রক্তরসে থাকে, অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয়। প্রথম ইউজ করেন শব্দটা 1897 সালে বিজ্ঞানী এরলিচ। 100 মিলিয়ন পর্যন্ত, অর্থাৎ 10 কোটি অ্যান্টিবডি তোমার বডিতে তোমার জীবদ্দশায় তৈরি হতে সক্ষম। এটা ওয়াই আকৃতির, আর এটা বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। ওয়াই আকৃতির যে অ্যান্টিবডি, সেখানে তুমি প্রোটিনের শিকল পাবা দুই ধরনের, একটা হচ্ছে ভারী আর একটা হচ্ছে হালকা। ভারী শিকল দুইটা, হালকা শিকল দুইটা। ভারী শিকলগুলো তৈরি হয় 440টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, হালকা শিকলগুলো তৈরি হয় 220টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে। হালকা শিকলের ওজন হচ্ছে 23 কিলো ডাল্টন, এগুলোর ওজন হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন। ভারী এবং ভারী একটা ডাইসালফাইড বন্ড দিয়ে, আবার ওইদিকে হালকা ভারী দুইটা ডাইসালফাইড, মোট 3টা ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। আর এখানে সম্পূর্ণ অ্যান্টিবডিতে দুই ধরনের অঞ্চল আছে, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা হচ্ছে স্থায়ী অঞ্চল। ওয়াইয়ের মুখ যেটা আছে সেটা পরিবর্তনশীল অঞ্চল হয়, কারণ বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের অ্যান্টিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য অ্যান্টিবডিকে চেঞ্জ হতে হয়। এটা অনেকটা তালা চাবি মতবাদের মতো। এটা অনেকটা কী মতবাদ বলো? তালা চাবি মতবাদের মতো। তালা চাবি, এই তালা চাবি মতবাদ কে দিছে? ভদ্রলোক দিছে। সেই তালা চাবি মতবাদের মধ্যে দেখো, সলিউশন কে, তালা নাকি চাবি? সলিউশন হচ্ছে চাবি, আর ভেজাল হচ্ছে কি, কাকে খুলতে হয়? তালাকে খুলতে হয়। তো আমাদের অ্যান্টিবডি কি সলিউশন নাকি রোগ? অ্যান্টিবডি হচ্ছে সলিউশন। কার বিরুদ্ধে? অ্যান্টিজেনের বিরুদ্ধে। তাহলে এখানে তালা হচ্ছে অ্যান্টিজেন আর চাবি হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, এটা মনে রাখবা। তো এখানে অ্যান্টিবডির কোন অংশটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে? প্যারাটোপ। তো অ্যান্টিজেনের যে অংশের সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় এপিটোপ। সেটাকে কি বলা হয় বলো? অ্যাপিটোপ। তাহলে অ্যাপিটোপ প্যারাটোপ পরস্পর যুক্ত হবে। এখন অ্যাপিটোপ কোথায়, প্যারাটোপ কোথায়? অ্যাপিটোপ হচ্ছে অ্যান্টিজেন আর প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডিতে। আচ্ছা, ওয়াই এর যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল আর একটা হচ্ছে কি স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল দুইটা পোর্শনে কাজ করে, একটা হচ্ছে ওই মাথার দিকে আর একটা হচ্ছে গোড়ার দিকে। গোড়ার দিকে এখানে শুধুমাত্র ভারী, মাথার দিকে ভারী শিকল দুইটাই আছে স্থায়ীতে, আর পরিবর্তনশীল শুধুমাত্র মাথার দিকে, এবং সেখানে ভারী হালকা দুইটাই মিক্স অবস্থায় আছে। তো আমরা ভারী শিকল যদি হিসাব করি, প্রথমে যদি হালকা শিকল হিসাব করি, হালকা শিকলের একটা অংশ পরিবর্তনশীলে, একটা অংশ হচ্ছে কনস্ট্যান্ট বা স্থায়ীতে। তো যে অংশটা পরিবর্তনশীলে সেটাকে আমরা বলি ভি, মানে ভেরিয়েবল, আর যেটা হচ্ছে স্থায়ীতে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু হালকা এই জন্য এল বসাইছি, মানে লাইট। আর ভারীটা হচ্ছে, যেহেতু ভারীটা গোড়ার দিকে একটা লম্বা অংশ আছে, সেজন্য এটার 4টা অংশ আমরা করছি। তার মধ্যে একটা হচ্ছে পরিবর্তনশীলে ভিএইচ, আর কনস্ট্যান্ট যেটা আছে স্থায়ীতে সেটাকে আমরা বেশি লম্বা বলে সেটাকে আমরা 3টা রিজিয়নে ভাগ করে রাখছি। একটা হচ্ছে CH1, একটা CH2, একটা CH3। ইজি একদম। পারবা কিনা দেখো, তোলা হয়েছে কিনা বলো। আমরা কি বুঝছি? প্যারাটোপ হচ্ছে যে অ্যান্টিবডির পরিবর্তনশীলের যে অংশটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, আর অ্যাপিটোপ হচ্ছে
অ্যান্টিজেনের যে অংশের সাথে প্যারাটোপ যুক্ত হয়, বুঝো না এখনো? প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির অংশ, অ্যাপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের অংশ। প্যারাটোপ অ্যান্ড অ্যাপিটোপকে খুঁজে নেয়, অ্যাপিটোপ প্যারাটোপকে খুঁজে নেয়, দুজন ভালোবাসা করে একে অপরের সাথে যুক্ত হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন তখন হয়। ঠিক আছে? এখন কনফিউশন দূর হবে। এখন আশা করি কনফিউশন দূর হবে। হয়েছে? আচ্ছা, লেখা শেষ। এখন দেখো, এই অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার। ভারী শিকল আছে না? এই ভারী শিকলের যেহেতু পরিবর্তনশীল অঞ্চল যেটা আছে সেটা সারাক্ষণ পরিবর্তনশীল হচ্ছে, এই জন্য স্থায়ী অঞ্চলের ভারী শিকলের অ্যামিনো অ্যাসিড বিন্যাসের উপর এরা 5 প্রকার। কি কি? আমরা সংক্ষেপে অ্যান্টিবডিকে আইজি লিখছি না? সংক্ষেপে আইজি লিখছি না? আই জি আই জি আই জি। হ্যাঁ, একটা হচ্ছে আইজিজি, একটা হচ্ছে আইজিএ, একটা হচ্ছে আইজিএম, একটা হচ্ছে আইজিই, একটা হচ্ছে আইজিডি। ঠিক আছে? এখানে 5 প্রকার, খেয়াল করো। তো তুমি চাইলে সহজে মনে রাখতে পারো এটা দিয়ে, এইভাবে মনে রাখতে পারো। গ্যামেট আছে না, গ্যামেট দিয়ে মনে রাখতে পারো, লাস্টে ডি দিবা, সহজে এই সিরিয়ালে মনে রাখবা। কেন? কারণটা খেয়াল করো। এই গ্যামেটের মধ্যে আইজিজি, আইজিএএম, ইডি, এদের মধ্যে আইজিজি হচ্ছে জেনারেল, সে হচ্ছে সবচেয়ে বেশি 75%। আইজিএ হচ্ছে 15%, মানে সেকেন্ড লার্জেস্ট, লিমিট হিসাবে 10 থেকে 15%। আইজিএম হচ্ছে 5%। কত পার্সেন্ট? 5%। আমরা 5 থেকে 10% পর্যন্ত লিখতে পারবো, বা শুধু 5%। আইজিই হচ্ছে 0.1%, আইজিডি হচ্ছে 0.2%, বা কোথাও কোথাও শুধু 1% লিখছে। তো যদি তুমি এই 5টার পরিমাণ হিসাব করো, তাহলে সবচেয়ে কম পাচ্ছ কাকে? আইজিই কে। এটা হচ্ছে দুর্লভ, এটা কি দুর্লভ। আর আইজিজি যেহেতু সবচেয়ে বেশি, এটা হচ্ছে সর্বাধিক সংখ্যক পাচ্ছ, এটা হচ্ছে কি সর্বাধিক সংখ্যক। আর আইজিএ হচ্ছে সেকেন্ড সর্বাধিক। আর আইজিএ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ছত্রাকের বিরুদ্ধে অ্যাটাক করতে পারে, অ্যান্টি ফাঙ্গাল। তারপর আইজিএম হচ্ছে ম্যাক্সিমাম, মনে রাখবা, মানে মেগা, এভাবে মনে রাখতে পারো, সর্ববৃহৎ। এটা হচ্ছে কি, ওটা সর্বাধিক আর এটা হচ্ছে সর্ববৃহৎ। সর্ববৃহৎ বলতে আইজিজি সবচেয়ে বেশি, যেটা আইজিজি অপেক্ষা 5 গুণ বড়। কয় গুণ বড়? 5 গুণ বড়। ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আইজিডি নাকি এখনো কাজ এখনো নাকি ভালো মতো আবিষ্কার হয়নি আইজিডি এর কাজ। আচ্ছা, খেয়াল করো এখানে কে কোথায় আছে সেটা একটু বলি। এখানে রক্ত আর লসিকা হচ্ছে কমন, রক্ত লসিকা সবগুলোতে কমন।
রক্ত লসিকা হচ্ছে কমন। রক্ত লসিকা কমন। ওকে, রক্ত লসিকা, রক্ত লসিকা। লাস্টের যে তিনটা আছে, লাস্টের যে তিনটা মানে MED ম্যাড, এখানে বি কোষ কমন। বি কোষ মানে বি লিম্ফোসাইট আর কি। আর সবচেয়ে বেশি যে দুইটা আছে, একটা হচ্ছে IgG আর একটা হচ্ছে কি IgA। তো IgG তাহলে আরও বেশি বেশি জায়গায় থাকবে, দুধে থাকবে, লালা রসে থাকবে। হ্যাঁ, IgA সাধারণত মিউকাস আবৃত থাকে। কি আবৃত থাকে? মিউকাস আবৃত থাকে, এবং এটা সাধারণত প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করার সময়ই এটা কাজ শুরু করে দেয়। এটা হচ্ছে বহিরাগত সারফেসগুলোতে, যেমন অশ্রু, তারপর হচ্ছে লালা, তারপরে হচ্ছে পরিপাক রস, পরিপাক রস, শ্বসন তরল, শ্বসন তরল, তারপর হচ্ছে শাল দুধ। শাল দুধ মানে বুঝছো তো, জন্মের সাথে সাথে যে দুধটা তৈরি হয় মায়ের, এই শাল দুধ এখানে থাকে। মনে রাখবা, এরা সবাই ইমিউন তন্ত্রকে সক্রিয় করে, ইমিউন সিস্টেমকে কি করে? সক্রিয় করে। আমি এখানে বেশিরভাগ তথ্য দিয়ে দিছি, তুমি সংক্ষেপে মনে রাখার জন্য যা যা করা দরকার এগুলো সবই আছে। স্থায়ী অঞ্চলে ভারী শিকলে কি আছে সেটার উপরে। এখন ভারী শিকলটা কি দিয়ে তৈরি? যেমন IgG এর ক্ষেত্রে ভারী শিকল হচ্ছে, আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, খেয়াল করো। এখানে ভারী শিকল হচ্ছে G ফর গামা। G ফর কি? গামা। A ফর কি হতে পারে? আলফা। M ফর কি হতে পারে? আমি মুখে বলবো না, তোমরা আমাকে লিখে জানাবা। E ফর ফিজিক্সের, এটা ফিজিক্সের। D ফর ডেল্টা। দেখো চেইন, ভারী চেইনটার নাম। IgG তে ভারী চেইন হচ্ছে গামা, A তে আলফা, M তে কি? M এ কি? মাইক্রো না, এটা হচ্ছে মিও। এটা হচ্ছে কি? মিও। এটা হচ্ছে মিও। তারপর এটা হচ্ছে, এটা বলো, ইটা বলো, ইটা বলো। ইটা কেউ বলতে পারে না এখনো। ইটা হচ্ছে নিউ না, এটা হচ্ছে অ্যাপসাইলন। এটা হচ্ছে কি? অ্যাপসাইলন। দেখি এটা তুলে ফেলো তো। বেশিরভাগ তথ্য এখানে চলে আসছে। আর এই অ্যান্টিবডিগুলোর কাজগুলো দেখে নিবা। অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনের পার্থক্য করবা। অ্যান্টিবডি সৃষ্টি হয় কার বিরুদ্ধে? অ্যান্টিজেনের বিরুদ্ধে। কোথায়? রক্তরসে। কী করে? রোগ প্রতিরোধ করে। কোত্থেকে সৃষ্টি হয়? বি কোষ থেকে। সংজ্ঞাটা এভাবে সাজিয়ে ফেলতে পারবা এই তথ্যগুলো দিয়ে। অ্যাপসিলন, ভেরি গুড। অ্যাপসিলন, অ্যাপসিলন, ভেরি গুড। ঠিক আছে, আমরা কি আজকে ক্লোজ করতে পারবো? এখানে কি পরিমাণ যে MCQর ভান্ডার, আজকের ক্লাসটা কল্পনাই করতে পারবো না, অকল্পনীয়। তো তুমি যদি বলো যে স্যার শর্ট সিলেবাসের উপরেই মেডিকেল অ্যাডমিশনের টেস্ট হবে, তোমাকে কে বলছে? স্যার ফুল সিলেবাসের উপর হবে, তাও তোমাকে কে বলছে? আমরা জানি না। তো যখন আমরা জানি না, তখন আমাদেরকে সবচেয়ে বেস্ট ওয়েটা নিতে হয়। তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা, যেহেতু শর্ট সিলেবাসে নাই, তোমার পড়ার ইচ্ছা নাই, কিন্তু ধরে রাখো এটা মেডিকেল অ্যাডমিশনে বা ভার্সিটি অ্যাডমিশনে যদি থাকে, এখানে লক্ষ কোটি MCQ আছে। লক্ষ কোটি, আজকের ক্লাসটাতে লক্ষ কোটি MCQ আছে। খেয়াল করে দেখো কি পরিমাণ MCQ এখানে আছে, কি পরিমাণ MCQ আছে। আজকে এখানে আমি ডিজিটাল বোর্ডে কেন আসছি? ডিজিটাল বোর্ডে কেন আসছি? হোয়াইট বোর্ডে এত ইনফরমেশান আমি দিতে পারতাম না, এই জন্য ডিজিটাল বোর্ডে আসছি। দেখো তোলা হয়েছে কিনা, বুঝছো কিনা।
যদি বুঝে থাকো, তোলা হয়ে থাকে, তাহলে বুঝছি বলে তারপর লিভ দিতে পারবা। লাস্ট স্লাইড, এটা হচ্ছে লাস্ট স্লাইড। এই সমস্যা নেই। বুঝছো? ওকে, ঠিক আছে, আমরা যেতে পারবো। আল্লাহ হাফেজ, টাটা। এগুলো চেনের নাম দিছে আর কি, এক একটা চেন নাম দিছে আর কি। আলফা, বিটা, গামা, মিউ, অ্যাপসিলন, এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড।